আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আর টিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। বাজেট যেটা দেয়া হবে সেটাই বাস্তবায়ন করা হবে, তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে কৃচ্ছ্রতা সাধন করতে জিডিপি কিছুটা কমে আসলেও সেটি দ্রুত সময়ে কাটিয়ে ওঠা সম্ভব। সকালে রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্ব বাজারের অস্থিতিশীলতার প্রভাব দেশীয় বাজারেও পড়েছে মন্তব্য করে সবাইকে উৎপাদনশীলতার মনোযোগী হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। মারুফ রাজার রিপোর্ট। বাংলাদেশ অর্থনীতি সমিতি দেশের পেশাদার অর্থনীতিবিদদের একটি ঐতিহ্যবাহী সংগঠন। প্রতিষ্ঠার পর থেকেই যার প্রতিটি সদস্য নির্মোহ গবেষণা আর গবেষণালব্ধ বিষয়বস্তুর প্রচারের মাধ্যমে অবদান রেখে চলেছেন দেশ ও জাতির কল্যাণে। পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ প্রতিপাদ্য নিয়ে শুরু হলো সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলন। 2 দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকলকে আমি উদ্বোধনী বক্তব্যে সরকার প্রধান বলেন, কারো করুণার পাত্র হয়ে নয়, বাংলাদেশ এখন নিজের মর্যাদা নিয়ে চলার সক্ষমতা অর্জন করেছে। একটার পর একটা কু 18-19টা কু হয়েছে বাংলাদেশে, যার ফলে বাংলাদেশ কখনো স্থিতিশীল হতে পারেনি। আমাদের এই দেশ বিশ্বের কাছে করুণার পাত্র হবে না, ভিক্ষা চেয়ে চলবে না, মাথা উঁচু করে মর্যাদা নিয়ে চলবে। ঋণের জাল থেকে প্রান্তিক মানুষকে মুক্ত করে তাদের নিজেদের সক্ষম করে গড়ে তোলা সরকারের লক্ষ্য বলেও জানান প্রধানমন্ত্রী। কথা বলেন চলমান বৈশ্বিক সংকট আর বাজার বাস্তবতা নিয়েও। আমরা 6 তারিখে বাজেট দেব, ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব। তবে আমরা যেহেতু এই যুদ্ধ এবং স্যাংশনের জন্য কৃচ্ছ্রতা সাধন করতে গিয়েছি, এই কৃচ্ছ্রতা সাধনের ফলাফলটা হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কমবে, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সে বিশ্বাস আছে। সেভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি। নানা উদ্যোগের মাধ্যমে চলমান অস্থিতিশীল বাজার দ্রুত কাটিয়ে ওঠার প্রত্যাশাও করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের পায়ে দাঁড়াতে হবে। মারুফ রেজা, RTV, ঢাকা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। আগামীতেও দলের প্রতি মানুষের এই আস্থা ধরে রেখে সামনে এগিয়ে যেতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন তিনি। সকালে গণভবনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলীয় নেতাকর্মীরা শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব কথা বলেন। মারুফ রেজার আরও একটি রিপোর্ট। নানা শঙ্কা কাটিয়ে আজ থেকে ঠিক 43 বছর আগে এই দিনে শত প্রত্যাশা নিয়ে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাই তো দিনটির প্রথম প্রহরেই দলের সভাপতিকে শুভেচ্ছা জানাতে গণভবনে ছুটে আসেন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে শুভেচ্ছা বক্তব্যে কিছু ঘটনার স্মৃতিচারণ করেন সরকার প্রধান। কৃতজ্ঞতা জানান নেতাকর্মীদের। বলেন, নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়েও সাধারণ মানুষের মাঝে যে আস্থা তৈরি করেছে আওয়ামী লীগ, এটি ধরে রাখতে হবে আগামীতেও। হতাশ জাতিকে টেনে তোলা যায় না, কাজে তাদের মাঝে আশার আলো জাগাতে হয়, তাদেরকে সামনে ভবিষ্যৎ দেখাতে হয়, ভবিষ্যতের উন্নত জীবনের একটা চিত্র তুলে ধরতে হয়। তবেই মানুষকে নিয়েই তো কাজ করতে হবে, তবেই মানুষকে নিয়ে কাজ করা যায়, এবং আমরা সেটাই করার চেষ্টা করেছি। মানুষের কল্যাণে আজীবন কাজ করে যাওয়া দৃঢ় প্রত্যয়ের কথা জানান বঙ্গবন্ধু কন্যা। কি পেলাম না পেলাম সে চিন্তা করিনি, ভবিষ্যৎ কি তাও চিন্তা করি না, চিন্তা করি দেশের মানুষের ভবিষ্যৎটা আর সুন্দরভাবে গড়ে তুলে দিয়ে যাব। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব নেই, কিন্তু তার বাংলাদেশ, অন্তত এইটুকু বলতে পারি তিনি যে আকাঙ্ক্ষা নিয়ে দেশ স্বাধীন করেছিলেন এবং যে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে দেশ স্বাধীন করেছে, কিছুটা হলেও সেটা আমরা বাস্তবায়ন করতে পেরেছি। শুভেচ্ছার এই আনুষ্ঠানিকতায় আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ সহ দলের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন। মারুফ রেজা, RTV, ঢাকা। এদিকে নানা আয়োজনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হচ্ছে। শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বাদ জুমা দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করছেন প্রধানমন্ত্রী। ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা সভারও আয়োজন করা হয়। AR বাদলের রিপোর্টে এরই বিস্তারিত।
প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করে। এতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী ফিরে না আসলে দেশ যে অন্ধকারের মধ্যে প্রবেশ করেছিল তা থেকে উঠে আসা সম্ভব ছিল না। সাম্প্রতিক সময়ে টাইম ম্যাগাজিন যুক্তরাষ্ট্রের সাময়িকী বলেছে দ্য পলিটিক্যাল ফেনোমেনন শেখ হাসিনাকে বলেছে। উইকিলিক্স বলছে রেজারেকশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনরুত্থান হচ্ছে শেখ হাসিনা। ঢাকেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয়। এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মৃণালকান্তি দাস, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী, বলরাম পোদ্দার সহ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ অনুষ্ঠান করে স্বাধীনতা চিকিৎসক পরিষদ। ফ্রি স্কুল স্ট্রিট কাঁঠালবাগানে এ অনুষ্ঠান হয়। এতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন সহ অন্যান্যরা অংশ নেন। এটি আমাদের গর্বের বিষয়। আর বাদল, RTV, ঢাকা। প্রতিনিয়ত বাড়ছে মাছ, মাংস ও ডিম সহ নিত্যপণ্যের দাম। এ অবস্থায় আমিষের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে সাধারণ মানুষ। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা, সঙ্গে বেড়েছে ডিমের দাম। কিছুদিন আগেও যে ডিম 35 থেকে 40 টাকা হালি বিক্রি হচ্ছিল, তা এখন বিক্রি হচ্ছে 60 টাকায়। রফিকুল ইসলামকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন খান আলামিন। নানা অজুহাতে বেড়েই চলছে নিত্যপণ্যের দাম। দিন দিন সবই যেন চলে যাচ্ছে সাধারণের নাগালের বাইরে। ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে আগেই, কিন্তু কোনো ইতিবাচক প্রভাব নেই বাজারে, বরং 5 দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 10 টাকা। পেঁয়াজ হলো 75, আলু হলো 55। কোরবানির ঈদের 1 মাস বাকি থাকলেও খোঁড়া যুক্তিতে বেড়ে চলেছে সব ধরনের মশলার দাম। জিরার দাম আর এলাচের দামটা খুব বেশি বাজারে, ঠিক আছে। গরুর মাংস বাজার ভেদে 770 থেকে 800 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কেজিতে 100 টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকায়। পুরা বসির দাম বেশি, গাড়ি ভাড়া বেশি, সব দিক দিয়ে তো বেশি। এটা আমার যেখানে 800 টাকা কেজি হওয়ার কথা 1200 টাকা কেজি যাচ্ছে, হয়তো 1100 বা 1000 টাকা দেবে, কিন্তু এটা তো অনেক বেশি। ডিম মুরগির বাজার নিয়ন্ত্রণ যেন এখন কারো হাতেই নেই। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। কিছুদিন আগেও যে ডিম 35 থেকে 40 টাকা হালিতে পাওয়া যেত, এখন তা পেতে গুনতে হচ্ছে 60 টাকা। 95-100 টাকা যে বাচ্চাটা আমি কিনবো, এই বাচ্চাটা কিনে আমি 1 মাস 1.5 মাস পালার পরে এই খরচ নিয়ে আমার পোষায় না, তার জন্য দাম বাড়ছে। কালকে দামের থেকে আজকে 100 ডিমে 45 টাকা বেশি দিয়ে কিনছি। দ্রব্যমূল্যের এমন অবস্থায় পকেটের হিসাব মেলাতে হিমশিম অবস্থা ভোক্তাদের। খান আলামিন, RTV, ঢাকা। কুমিল্লার সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছে। ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রামের বসন্তপুর এলাকায় রিল্যাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 5 জন নিহত হয়। এ সময় আহত 10 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে 2 জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন কক্সবাজারের টেকনাফের মোহাম্মদ হোসেন ও চট্টগ্রামের বাঁশখালীর বদরুল হাসান রিয়াদ। স্থানীয়রা জানায়, ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল রিল্যাক্স পরিবহনের বাসটি। মহাসড়কের 14 গ্রাম উপজেলার বসন্তপুরে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই 5 জনের মৃত্যু হয়। আহত হন কমপক্ষে 10 জন। 14 গ্রামের বসন্তপুর গ্রামে একটা স্লিপার রিল্যাক্স বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। 5 জনকে মৃত অবস্থা পায়। রিল্যাক্স গাড়িটা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। একদম তো বাগিনা পড়াশোনা করতে হতো ঢাকায়। 10 জনের মধ্যে 7 জনকে আমরা হায়ার সেন্টারে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়েছি, আর বাকি 3 জনকে আমরা উচ্চতর চিকিৎসার জন্য হায়ার সেন্টারে রেফার করেছি। চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেছে। বাকিটা আমাদের তদন্ত করে দেখতে হবে। এদিকে রাজধানীর বাসাবো এলাকায় নির্মাণাধীন একটি ভবনের 10 তলা থেকে পড়ে 2 শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হন আরও 1 জন।
সকালে বাসাবোর মায়াকানুন মসজিদের পেছনে একটি নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ভবনটিতে কাজ করার সময় মাচা ভেঙে নিচে পড়ে যায় শ্রমিকরা। উদ্ধার করে তাদের মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আশঙ্কাজনক অবস্থায় আরেক শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবন নির্মাণে যথাযথ নিরাপত্তা নেওয়া হয়নি এবং রাজুক সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর গাফিলতির অভিযোগ করেন স্থানীয়রা। যে দায়িত্ব ছিল ওনার ছিল সেদিকে কোনায়, ওনার ডাকটা করলাম দেখেন ভিতরে কি পড়ছে চিবাদা। তারপর দেখলাম 3জন লোক বার করলো, 2জন ডেট পেল দেখা কই। আসার পরে কালকে বিকেলে ঢাকা আসছে, আজকে সকালে কাজে আসছে। কাজে আসার পরে এর দুর্ঘটনায় মারা গেছে। রাজুক থেকে 3-4 হাত বাইরে কাজটা ওনারা 10 তলা পর্যন্ত করে গেছে এবং রাজুকের কোনো নিয়ম মানে নাই, রাজুককে ওনারা পাত্তাই দেয় নাই। অবহেলাজনিত এবং যথাযথ নিরাপত্তা প্রোটোকল না মেনে এই কাজটি করা হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমরা যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সারা দেশেই আবারও বয়ে যাচ্ছে তাপদাহ। সোমবার পর্যন্ত চলবে এই পরিস্থিতি। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নতুন করে আরও 6 জেলায় তাপপ্রবাহ বয়ে যাওয়ার তথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগের দিন 58 জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। আবহাওয়া অধিদপ্তর বলছে আরও কিছুদিন দাবদাহ সইতে হবে, তবে তাপমাত্রা 40 ডিগ্রির উপরে ওঠার আশঙ্কা কম। চলতি মাসের 20 তারিখের দিকে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা আছে। তাপদাহে চুয়াডাঙ্গায় দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। মেহেরপুরে তাপমাত্রা বেড়ে যাওয়ায় জনজীবনে অস্বস্তি নেমে এসেছে। চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, বরিশাল ও কুড়িগ্রাম সহ বিভিন্ন স্থানে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। আশা করছি যে 20 তারিখ থেকে দেশে মোটামুটি সারা দেশের উপরেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার চান্স আছে এবং এই সময়ে দেশের অনেক জায়গাতেই যে চলমান তাপপ্রবাহ, সেই চলমান তাপপ্রবাহ অনেকটা প্রশমিত হতে পারে। দর্শক, তাপপ্রবাহের খবর জানাতে খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী SM মনিরুজ্জামান। মনির, আবারও নতুন করে তাপপ্রবাহ শুরু হয়েছে, তো এতে খুলনায় জনজীবন এবং মৎস্য খাতে কি প্রভাব দেখছেন জানাবেন আমাদের। আফসানা, যেমনটা বলছিলেন, অতিরিক্ত তাপপ্রবাহের ফলে খুলনার সাধারণ মানুষের জীবনযাত্রা অনেকটা ব্যাঘাত ঘটছে। আমি দাঁড়িয়ে আছি একটি মসজিদের সামনে, আমার সামনেই রয়েছে একটি মসজিদ। আমি দেখেছি অনেক মুসল্লি পানির বোতল সহকারে মসজিদে প্রবেশ করেছেন। এটা থেকেই কিন্তু বোঝা যায় যে তাপপ্রবাহের ফলে কিন্তু সাধারণ জীবনটা কতটা ব্যাঘাত ঘটছে। সেই সঙ্গে আপনি যেটা বলছিলেন চিংড়ির কথা, আপনি জানেন যে খুলনা অঞ্চল মৎস্যর জন্য বিখ্যাত। এই অঞ্চলে বাগদা, গলদা সহ সাদা মাছ এই অঞ্চলে প্রচুর পরিমাণে হয়ে থাকে। আমি আজ সকালে গিয়ে বাজারে গিয়েছিলাম, আমি বাজারে দেখেছি যে চিংড়ি মাছ বিক্রি করছেন। আমি দেখে অনেকটা মাছটা সাদা মনে হয়েছে। সাদা দেখে আমি জিজ্ঞেস করলাম যে ভাই, এই মাছটা তো মরা, এটা কত আগে মারা গেছে? তিনি আমাকে যেটা বলেছেন যে ঘেরে অক্সিজেন ফেল করার ফলে চিংড়ি মাছগুলো মারা গিয়েছে বলে তিনি জানিয়েছেন। আমি তার কাছে জিজ্ঞেস করছিলাম যে কারণ কি? তিনি বলেছেন যে ভাই, তারা যে চিংড়ি মাছটা চাষ করেন সে ঘেরে কিন্তু পানি কম থাকে, যার ফলে সেই কম পানিতে পানি গরম হয়ে অক্সিজেন ফেল করে মাছগুলো মারা গিয়েছে বলে তিনি জেনেছেন। তিনি বলেছেন যে এই অল্প পরিমাণ হলেও আগামীতে যদি এইভাবে গরম পড়তে থাকে তাহলে কিন্তু আরও মৎস্য চাষের উপর তারা অনেক ক্ষতি হবে বলে তিনি জানিয়েছেন। তাছাড়া কিন্তু আমি এই মুহূর্তে যেটা দেখেছি, আমি যে মোড়ে দাঁড়িয়ে আছি এই এলাকা কিন্তু শিল্প অঞ্চল। এই শিল্প অঞ্চলে এই রাস্তা দিয়ে হাজার হাজার লোকেরা আনাগোনা থাকে, চলাচল করে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন রাস্তার পুরোটাই ফাঁকা। অর্থাৎ গরমের কারণে বিশেষ প্রয়োজন ছাড়া কিন্তু সকাল থেকেই কেউ বাইরে বের হচ্ছে না বলে আমি দেখতে পেরেছি। আফসানা, এই ছিল খুলনা থেকে অতি তাপদাহের সর্বশেষ খবর। আফসানা, ধন্যবাদ আপনাকে। পঙ্গু হাসপাতালে বন্ধ MRI ও CT স্ক্যান পরীক্ষা, অথচ বিশেষায়িত এই হাসপাতালে এই দুটি পরীক্ষায় সবচেয়ে বেশি প্রয়োজন হয়। 1 বছর ধরে অকেজো MRI মেশিনটি মেরামতযোগ্য নয়, আর 4 মাস ধরে নষ্ট হয়ে আছে CT স্ক্যান মেশিনটিও। এতে চরম দুর্ভোগে সাধারণ রোগীরা। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বাস্থ্যমন্ত্রীর। স্বাস্থ্য খাতের বেহাল দশা নিয়ে দীপ্ত চন্দ্রপালের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। ছবি তুলেছেন আলাউদ্দিন আলী। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জরুরি চিকিৎসার জন্য 1972 সালে শহীদ সরওয়ার্দী হাসপাতালের বারান্দায় অস্থায়ীভাবে শুরু হয় পঙ্গু হাসপাতালের কার্যক্রম। তারপর থেকে দুর্ঘটনায় পড়া রোগীদের আস্থার নাম জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর।
ভালো চিকিৎসা সেবা পাওয়ার আশায় সারা দেশ থেকে রোগীরা ছুটে আসেন এখানে। চিকিৎসা খরচও অপেক্ষাকৃত কম। মাজায় ব্যথা, হাড়ের ক্ষয়, চিকিৎসা চলতেছে দীর্ঘদিন ধরে। অন্যান্য হাসপাতাল থেকে সরকারি হাসপাতাল আমার মোটামুটি ভালো। পঙ্গুতে অনেক আলহামদুলিল্লাহ অনেক সেবা দেয় ভালো। এই হাসপাতালে 29টি অপারেশন থিয়েটারে প্রতিদিন অস্ত্রোপচার করা হয়। প্রতিদিন প্রায় 85 থেকে 90টা হয়, এর বেশি কখনো হয়, একটা কম হয়। এতগুলো অপারেশন একটা হাসপাতালে হওয়া, এটা বাংলাদেশে কোনো হাসপাতালে আছে কিনা আমার জানা নেই। অ্যানেস্থেশিয়ার জনবল সংকটটা আমাদের খুব বেশি ভোগাচ্ছে। জনবল যদি আর একটু বাড়ানো যায় তাহলে এই সেবার পরিধিটা এবং মানটা আর একটু সুন্দরভাবে করা সম্ভব। অথচ ব্যস্ত এই হাসপাতালে 1 বছরেরও বেশি সময় ধরে অতি জরুরি সেবা এমআরআই পরীক্ষা করা যাচ্ছে না। ফলে ভোগান্তি ও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন রোগীরা। এমআরআই যে পরীক্ষা দিয়েছি, আমি অনেকদিন যাবৎ ঘুরতেছি, আজকে প্রায় 2 দিন ধরে এখানে এই পরীক্ষাটা হচ্ছে না। ডাক্তারকে আমি বারবার বলছি, ডাক্তার আমার এখানে মেশিনটা নাই, আপনারা অন্য কোথাও থেকে নিয়ে আসেন। তা আমি এই রোগী নিয়ে কীভাবে যাব? এই রোগী ধরতে পারি না, তুলতে পারি না। রোগীর যে সমস্যা, না ছাড়া অনেক কষ্ট। হ্যাঁ, এই জন্য আর বাইরে নিতে গেলে আমার ব্যয়বহুল খরচ, আমি খরচ বহন করার মতো আমার সাধ্য নাই। এমআরআই আর সিটি স্ক্যান পপুলার থেকে করেছি। এমআরআই আপনার 7,000 টাকা হচ্ছে, 2,000 টাকা ডিসকাউন্ট নিছে, 5,000 টাকা। সিটি স্ক্যানও 6,000 কত টাকা হচ্ছে, 5,000 টাকা নিছে আর কি। এটা কয়েক মাস হলো এটা ঠিক করার জন্য প্রসেসিংয়ে আছেন। আর এমআরআই মেশিনটা একবার ডেড হয়ে গেছে, ওটা ঠিক করার কোনো বিকল্প নেই। নতুন মেশিনের জন্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে বলে জানান রেডিওলজি ও ইমেজিং বিভাগের প্রধান। অর্থোপেডিক হসপিটালে এমআরআই ছাড়া আসলে চিন্তাই করা যায় না। যেসব পেশেন্ট এখানে আসে, এমআরআই, সিটি, এক্সরে এটা খুবই এসেনশিয়াল। মেশিন কেনার জন্য আমরা লিখেছি, এখন ওরা যদি মানে সরকারি কর্তৃপক্ষ আমাদের কাছে চাবে যে এই মেশিনটা কীভাবে, বা ওরা যখন কেনার ডিসিশন নেবে তখন আমরা যা যা প্রয়োজনীয় আমরা কিছু দিব। বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর নজরে আনা হলে তিনি জানান হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। আমি তো জানি না, আমি তো হলাম মাত্র বয়স আমার 3.5 মাস 4 মাস। সুতরাং আপনি যেটা বললেন সেটা আমি পঙ্গু হাসপাতালের পরিচালককে জিজ্ঞেস করব, তদন্ত করে দেখব কেন এটা বন্ধ, আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। জরুরি রোগীদের চিকিৎসায় দ্রুত আমলাতান্ত্রিক জটিলতা দূর করে পঙ্গু হাসপাতালে এমআরআই ও সিটি স্ক্যান পরীক্ষা চালুর দাবি রোগী ও চিকিৎসকদের। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। সিঙ্গার বাংলাদেশের ট্রান্সফরমেশনের বার্তা নিয়ে টার্কি সুপারস্টার বুরাক ওচিভিত আসছে বাংলাদেশে। সিঙ্গার উড়াধুরা ফ্রাইডেতে 17 ও 18 মে singarBD.com থেকে পণ্য কিনে ভাগ্যবান ক্রেতা দেখা করতে পারবেন তাদের প্রিয় অভিনেতা বুরাক ওচিভিতের সাথে। বুরাক ওচিভিত আসছে বাংলাদেশে। বুরাক বাংলাদেশে কখন, কোথায়, কবে জানতে singarBD.com থেকে 17 ও 18 মে বুরাক স্পেশাল উড়াধুরা ফ্রাইডেতে পণ্য কিনুন আর পার্সোনালি মিট করুন আপনার ফেভারিট বুরাক ওচিভিতের সাথে বাংলাদেশে। সহস্রাধিক প্রতিযোগীর অংশগ্রহণে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে আন্তর্জাতিক আবৃত্তি উৎসব ও জাতীয় আবৃত্তি প্রতিযোগিতা। ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের আয়োজনে এতে 3টি গ্রুপে সারা দেশ থেকে প্রতিযোগীরা অংশ নিয়েছে। বিকেল 4টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মোহাম্মদ নুরুল হুদা। বিকেল 5টায় ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের 250 জন শিল্পীর অংশগ্রহণে মঞ্চায়িত হবে শতকণ্ঠে বাঙালি, বঙ্গবন্ধু ও বাংলাদেশ। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার RTV। গাজার রাফায় ইসরায়েলি অভিযান বন্ধে চাপ দিতে বিশ্ব আদালতে আর্জি জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক। অন্যদিকে ইসরায়েলকে অস্ত্র সহায়তা দিতে বাইডেনকে ক্ষমতা প্রদান করে একটি বিল পাশ করেছে মার্কিন আইনসভার নিম্নকক্ষ। এদিকে গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে দোদুল্যমান ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। গাজায় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা পেশ করেছে যুক্তরাষ্ট্র। ফারুক হোসেনের রিপোর্ট। গেল বছর 29শে ডিসেম্বর ইসরায়েলের বিরুদ্ধে মামলা করার পর গাজায় ইসরায়েলের চলমান অভিযান বন্ধে চতুর্থবারের মতো আন্তর্জাতিক বিচার আদালতের কাছে জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার শুরু হওয়া প্রথম দিনের যুক্তিতর্কে প্রিটোরিয়া অভিযোগ করেছে গাজায় ইসরায়েলের জাতিগত নিধন ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এ বর্বরতা বন্ধে ইসরায়েলকে চাপ দেওয়ার আর্জি দেশটির। Israel's genocidal onslaught
across Gaza. গাজায় ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে প্রায় 42%ই শিশু। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গেল 7 মাসে ইসরায়েলি বাহিনীর হামলায় 35,272 জন নিহত হয়েছেন। ফিলিস্তিনিদের স্বাধীনতা সংগ্রামকে সবার সম্মান করতে হবে উল্লেখ করে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে বিশ্বের অন্যান্য দেশের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। It demonstrates the stance of the international community. ইসরায়েলে অস্ত্র সহায়তার জন্য বাইডেনকে ক্ষমতা দিতে আইনসভার নিম্নকক্ষে পাশ করা বিল এখন সিনেটে পাশের অপেক্ষায় রয়েছে। এদিকে যুদ্ধ শেষে গাজা উপত্যকার ভবিষ্যৎ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি পরিকল্পনা দেওয়ার চ্যালেঞ্জ জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট। প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেছেন, গাজায় এখনো হামাসকে ধ্বংস করতে না পারায় অজুহাত তৈরি করেছেন অবসরপ্রাপ্ত অ্যাডমিরাল। অন্যদিকে চলমান সংঘাত শেষে উপত্যকাটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। ফারুক হোসেন, RTV। টি-20 বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুক্রবার বাংলাদেশ সময় ভোর 4:20 টেক্সাসের হিউস্টনের জর্জ বুশ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে টাইগারদের বহনকারী বিমানটি। টি-20-র মহা আসর শুরুর আগে যুক্তরাষ্ট্রের কন্ডিশনে মানিয়ে নিতে স্বাগতিকের সঙ্গে 3 ম্যাচে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর আইসিসির সূচি অনুযায়ী 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে শান্তর দল। 28 মে প্রথম প্রস্তুতি ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র, আর 1 জুন ভারতের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ। এরপর 8 জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে শান্ত রিয়াদরা। এবারে ফুটবল। আবারও অর্থ আয়ের দিক থেকে মেসিকে পেছনে ফেলে শীর্ষে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন প্রকাশনা সংস্থা ফোর্বসের সম্প্রতি ক্রীড়াবিদদের অর্থ আয়ের তালিকা চতুর্থবারের মতো সবার উপরে CR7, যেখানে আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী কিংবদন্তি লিওনেল মেসির অবস্থান 3-এ। দেখুন নাজমুস সাকিবের রিপোর্ট। মাঠের লড়াইয়ে একে অন্যের প্রতিদ্বন্দ্বী তারা, মাঠের বাইরের লড়াইয়েও যেন সমান তালে লড়েন মেসি রোনালদো। তবে আয়ের খেলায় মেসিকে টপকে সেরা রোনালদো। যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন প্রকাশনা সংস্থা ফোর্বসের সম্প্রতি ক্রীড়াবিদদের অর্থ আয়ের তালিকাটা জানাচ্ছে সে কথাই। নিজের কেরিয়ারে চতুর্থবারের মতো এক বছরে সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেট হওয়ার মাইলফলক ছুঁয়েছেন CR7। প্রতিবেদনে মার্কিন সংস্থাটি জানিয়েছে, খেলা থেকে রোনালদো আয় করেছেন $200 মিলিয়ন, আর মাঠের বাইরে বিভিন্ন মাধ্যম থেকে পর্তুগিজ এই তারকার আয় $60 মিলিয়ন। সব মিলিয়ে $260 মিলিয়ন আয়ে সবার উপরে আছেন 39 বছর বয়সী রোনালদো। ইতিহাসে এর আগে কোনো ফুটবলার এই পরিমাণ অর্থ আয় করতে পারেননি, তাই অর্জনের দিক থেকে সব ফুটবলারকে ছাড়িয়ে নতুন রেকর্ড করেছেন আল নাসর তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। শীর্ষ আয়ের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন স্প্যানিশ গলফ তারকা জন রাহাম। গেল বছরের ডিসেম্বরে সৌদির LIV গলফে যোগ দেওয়ার পর তার মোট আয় দাঁড়ায় $218 মিলিয়ন। ইন্টার মিয়ামিতে খেলা আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসির অবস্থান তালিকার 3-এ। মিয়ামিতে এবছর মেসি আয় করেছেন $135 মিলিয়ন। মেসি রোনালদো ছাড়াও সেরা 10-এ রয়েছেন আরও 3 ফুটবলার। $110 মিলিয়ন আয় নিয়ে ষষ্ঠ স্থানে আছেন কিলিয়ান এমবাপে। 108 মিলিয়ন আয়ে সপ্তম স্থানে নেইমার জুনিয়র। এছাড়াও অষ্টম স্থানে থাকা করিম বেনজেমা আয় করেছেন $106 মিলিয়ন। নাজমুস সাকিব, RTV। দর্শক, দুপুরের সংবাদ এই পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241141 নম্বরে ডায়াল করুন। জেলা সংবাদ বিকেল 5:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।